Hello and welcome to our week 7 online class of the course of Law of the Sea. Law of the Sea কোর্সের সপ্তম সপ্তাহের ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তাহমিদুল ইসলাম, lecturer, Department of Law, World University of Bangladesh. So today we're going to discuss about our week 7 topic, which is baseline, contiguous zone, exclusive economic zone and the continental shelf. So এই টপিকগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। So in this week we have two lectures. দুইটি লেকচার আমি আপনাদের জন্য আপলোড করেছি, যে লেকচারগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। And then I have also added a few study materials. স্টাডি ম্যাটেরিয়ালসগুলো আপনাদের নলেজটাকে আরো এনহ্যান্স করার জন্য কাজে দিবে। এবং পাশাপাশি আমাদের অ্যাক্টিভিটি যেটি আছে কেস স্টাডি, এই কেস স্টাডি অ্যাক্টিভিটিটাকে আরো আপনারা যেন সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন তার জন্য রিসোর্স আমি এখানে দিয়েছি, এবং পাশাপাশি কেস স্টাডিটা কিভাবে সুন্দরভাবে কমপ্লিট করবেন তার জন্য অডিও ইনস্ট্রাকশনও আমি এখানে দিয়ে দিয়েছি, যার যে অডিওটা শোনার মাধ্যমে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে কেস স্টাডিতে আপনারা কিভাবে লিখবেন। এবং পাশাপাশি আমি কিন্তু এখানে ডেসক্রিপশনে একদম ইন ডিটেইলস আই হ্যাভ ডিসকাসড এভরিথিং, প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় কিন্তু আমি এখানে ডিটেইলে আলোচনা করেছি। তো প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড ভালোভাবে পড়ে তারপর আপনারা কেস স্টাডিটা কমপ্লিট করবেন। Okay, so let's go to our weekly discussion topic, baseline and contiguous zone. So baseline এবং contiguous zone নিয়ে আমরা আলোচনা করব, এবং পরবর্তীতে আলোচনা করব exclusive economic zone and continental shelf. So introduction: maritime boundary is a manifestation of state sovereignty. Boundaries have an important role in determining the limits of sovereignty, the utilization of natural resources, and maintain security and integrity of টেরিটরি। সো মেরিটাইম বাউন্ডারি সবসময় একটা গুরুত্ব আছে, যে একটা দেশের অখণ্ডতা এবং একটা দেশের সার্বভৌমত্বটাকে রক্ষা করার জন্য। কারণ ল্যান্ডের ক্ষেত্রে বাউন্ডারিগুলোকে কিন্তু বাউন্ডারি ওয়ালের মাধ্যমে এবং বাউন্ডারিতে বিভিন্ন রকমের আমরা দেখি প্রত্যেকটা দেশেই কিন্তু তারা বিভিন্ন বাউন্ডারি ওয়াল দেওয়ার মাধ্যমে তাদের ল্যান্ড বাউন্ডারিটাকে কন্ট্রোল করে থাকে এবং সেটাকে ডিলিমিট করে থাকে। সো সি এর ক্ষেত্রে সেটা কিন্তু সেভাবে কোনো পার্মানেন্ট স্ট্রাকচার দিয়ে ডিলিমিট করা পসিবল হয় না, কিন্তু তারপরেও এটার প্রয়োজন আছে, সেখানে একটা বাউন্ডারি থাকার প্রয়োজন আছে, একটা অন্তত পক্ষে ম্যাপের মধ্যে মানে খাতায় কলমে একটা সি বাউন্ডারি থাকা উচিত প্রত্যেকটা দেশেরই। কেন উচিত? কারণ হচ্ছে এই বাউন্ডারিটা থাকলে সেই দেশ নিজে যেমন জানতে পারবে যে তার কতটুকু অধিকার আছে কোন অঞ্চল পর্যন্ত, তেমনি পাশাপাশি অন্যান্য দেশ এবং অন্যান্য দেশের যে জাহাজ আছে, জাহাজগুলো রয়েছে, তারাও জানতে পারবে যে কতটুকু পর্যন্ত তারা ফ্রিলি চলাচল করতে পারবে এবং কতটুকু পর্যন্ত তারা সেই সমুদ্রের অঞ্চল থেকে যে সামুদ্রিক সম্পদগুলো রয়েছে, যে মৎস্য সম্পদগুলো আছে, প্রাকৃতিক সম্পদগুলো রয়েছে, তেল, গ্যাস, বিভিন্ন অন্যান্য যে খনিজ পদার্থ, সেগুলো তারা কতটুকু এরিয়ার মধ্যে উত্তোলন করতে পারবে, সে অধিকারটা আছে কি নেই, এই বিষয়টা সম্পর্কে জানার জন্য অবশ্যই মেরিটাইম বাউন্ডারিটা ডিফাইন্ড করা প্রয়োজন। So maritime boundary is one of the country sensitive issues that may trigger dispute between countries. So maritime boundary নিয়ে কিন্তু বিভিন্ন দেশের মধ্যে ডিসপিউট আছে এবং আগেও ছিল, কিছু কিছু ক্ষেত্রে এখন সেগুলো আবার নতুন করে কিন্তু অ্যারাইজ হচ্ছে। To reduce the risk of a dispute, the then international community has long been trying to seek the procedure of determining the maritime boundary between the coastal states. So তখনকার মানে সেই আগে থেকেই 1960-এর দশক, 50-এর দশক, সেই সময় থেকেই কিন্তু মেরিটাইম বাউন্ডারি সংক্রান্ত ডিসপিউটস গুলো ছিল, এবং তখন থেকেই ইন্টারন্যাশনাল কমিউনিটি চেষ্টা করেছে যে কোনো একটা আইনের মাধ্যমে যেন আমরা সেই ডিসপিউট গুলোকে সহজে সমাধান করতে পারি। সো এই আইনটাই হচ্ছে বর্তমানে আমরা যেটাকে ইউএন ক্লজ বলে থাকি। ইউএন ক্লজেই কিন্তু এখন মেরিটাইম যে বাউন্ডারি গুলো রয়েছে সেগুলোকে ডিফাইন করা আছে। যেমন বেজলাইনটা হচ্ছে একদম মেরিটাইম বাউন্ডারির শুরুর পর্যায়ে। A baseline, as defined in the United Nations Convention on the Law of the Sea, or UN clause, is a line along the coast from which the seaward limit of a state's territorial sea and certain other maritime zones of jurisdiction are measured, such as state's exclusive economic zones. একদম exclusive economic zone পর্যন্ত, যা কিনা বেসলাইন থেকে 200 নটিক্যাল মাইল দূরত্বে অবস্থান করে। তো সেই সম্পূর্ণ জোনটা কিন্তু হিসাবটা শুরুই হবে বেসলাইন থেকে, এবং বেসলাইনটা হচ্ছে কি একদম লো ওয়াটার
লাইন বা লো ওয়াটার মার্ক, মানে ভাটার সময় পানিটা যেখানে গিয়ে ঠেকে, মানে যে পর্যন্ত ভাটার সময় পানিটা যায় সেখান থেকে আমরা বেজ লাইনটার হিসাব করে থাকি। And normally a sea baseline follows the low water line of a coastal state. When the coast is deeply indented, has fringing island, or is highly unstable, straight baseline may be used. তো কিছু কিছু ক্ষেত্রে স্ট্রেট বেজলাইনও ব্যবহার করা যায়, যেখানে কিনা দেখা যাচ্ছে যে আইল্যান্ডগুলো বিক্ষিপ্ত অবস্থানে আছে, একটা আইল্যান্ড একদিকে আরেকটা আইল্যান্ড আরেক দিকে। তো সেক্ষেত্রে দেখা যায় একটা আইল্যান্ডের একদম আউটার মোস্ট পয়েন্ট থেকে আরেকটা আইল্যান্ডের আউটার মোস্ট পয়েন্ট পর্যন্ত একটা একটা সিঙ্গেল লাইন টানা হয়, ওই লাইনটা ধরে বেজ লাইনটাকে কাউন্ট করা হয়। তো এটা আসলে ডিপেন্ড করে প্রত্যেকটা অঞ্চলের জিওগ্রাফির উপরে, যে সেই অঞ্চলটার জিওগ্রাফিটা কিরকম। যেমন আমরা এখানে দেখছি যে বেজ লাইনটা কিভাবে মেজার করা হচ্ছে, একদম এখানে যে একদম লাস্টে আমরা একদম সর্ব সর্ববামে যে লাইনটা দেখছি, এই লাইনটাকে আমরা বলছি বেজ লাইন। বেজ লাইনের ভিতরের অঞ্চলগুলো হচ্ছে ইন্টারনাল ওয়াটার, মানে একটা দেশের নিজস্ব, একদম সম্পূর্ণ নিজস্ব, এখানে কিন্তু কোনো দেশের জাহাজও প্রবেশ করতে পারে না। আর তার বাইরের অঞ্চলগুলোতে জাহাজ ইনোসেন্ট প্যাসেজ পেতে পারে, এগুলো হচ্ছে বিষয়। আর এই অঞ্চলগুলো যেগুলো রয়েছে মাঝখানে মাঝখানে, এগুলোও কিন্তু একটা দেশে যে আইন কানুনগুলো রয়েছে, স্যানিটারি লজ, ইমিগ্রেশন লজ, তারপর হচ্ছে তাদের ড্রাগ রিলেটেড লজ, এগুলো কিন্তু তারা এই অঞ্চলগুলোতে অ্যাপ্লাই করবে। So UN Clause 1982 recognizes 8 zones, 8টা জোনকে রেকগনাইজ করে। এখানে আমি এই জোনগুলোর কথা উল্লেখ করেছি। ইন্টারনাল ওয়াটারের কথা বলা হয়েছে আর্টিকেল 8-এ। আর্কিপেলাজিক ওয়াটার্স, যে বিষয়ে আমরা আগেও আলোচনা করেছি, it has been described in Article 49, territorial sea in Article 2 to 32, contiguous zone in Article 33, exclusive economic zone in Article 55, 70 to 75, Continental Shelf, High Seas এবং International Seabed Area. So এই সমস্ত যে জোনগুলো রয়েছে, সমস্ত জোনগুলোই কিন্তু আমাদের এই UN Clause 1982-তে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। So there are a few types of baseline. Baselineেরও কিন্তু কিছু টাইপ রয়েছে, তো সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে। UN Clause 1982 clearly divide the maritime boundaries in the coastal state. The countries can implement a different authority over each of the existing regime. The baseline is not only represented territorial limit, but also the shape of the coast, because that depends on the geographic form of the beach. মানে যেই অঞ্চলটা থেকে বেজলাইনটাকে মেজার করা হবে, সেই অঞ্চলটা আসলে কিরকম, কারণ বেজলাইনেরও কিন্তু ডিফারেন্ট মেজারমেন্ট রয়েছে, আবার কোস্টাল জোনও কিন্তু ডিফারেন্ট হতে পারে। ফর এক্সাম্পল, সি বিচের দিকে যদি আমরা তাকাই, পৃথিবীর প্রত্যেকটা সি বিচ কিন্তু একদম ইউনিক, মানে এক একটা সি বিচ কিন্তু বেসিক্যালি এক এক রকম। তো এক্ষেত্রে আমরা যদি সি বিচের পিকচারও দেখি, সেখানেও দেখবো যে আসলে সি বিচের কোথা থেকে কোস্টলাইনটা মেজার করা হবে, এটা ডিপেন্ড করবে এক্স্যাক্টলি সেই দেশের সেই অঞ্চলটা আসলে কিরকম। মানে এখানে কিন্তু প্রত্যেকটা দেশ ইউনিক, এবং সেই ইউনিকনেসটাকে বিবেচনা করেই আমাদেরকে দেখতে হবে যে সেই দেশের কোস্টাল একদম লো ওয়াটার টাইটটা আসলে কতটুকু পর্যন্ত গিয়েছে, এবং সেখান থেকে আমরা কিন্তু এই মেজারমেন্টটা করব। আবার ইংল্যান্ডের কিছু কিছু অঞ্চল আছে, যেমন স্কটল্যান্ডের কিছু এরিয়া রয়েছে, সেই এরিয়াগুলোতে কিন্তু আপনার যেই সি এরিয়া আছে, সি এরিয়াগুলোর অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক উঁচু উঁচু পাহাড় আছে, সেই উঁচু উঁচু পাহাড়গুলোর সাথে একদম সি এর সহাবস্থান। তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের মেজারমেন্টটা আবার তাদের মতো করে হবে আর কি। সো সি সি এর সাথে যদি আমরা দেখি, তাহলে দেখবো যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু কোনো রকম সি বিচ নেই, এখানে একদম পাহাড়ের পরেই কিন্তু সমুদ্রটা শুরু হয়ে গেছে। তো এখানে কিন্তু তাদের যে মেজারমেন্টটা হবে, এই মেজারমেন্টটা কিন্তু আমাদের সি বিচের যে নর্মাল মেজারমেন্ট, সেই নর্মাল মেজারমেন্টের মতো হবে না। সো প্রত্যেকটা জিওগ্রাফিক্যাল লোকেশন ডিফারেন্ট, এবং সেই ডিফারেন্ট জিওগ্রাফিক্যাল লোকেশনের সাথে সমন্বয় রেখেই কিন্তু আমাদেরকে বেসলাইনটা মেজার করতে হবে। যেমন তারা যখন বেসলাইনটা মেজার করবে, এখানে কিন্তু কোনো রকম লো টাইডের ক্ষেত্রে তেমন কোনো কিন্তু আলটিমেট পরিবর্তন হয় না। তো সেই ক্ষেত্রে তারা মেজার করবে হচ্ছে ওয়ান পয়েন্ট টু অ্যানাদার পয়েন্ট, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট ওরা লম্বা একটা দাগ টেনে তারপর তারা বলবে যে এটা হচ্ছে আমাদের বেসলাইন, তারপরে এই পয়েন্ট থেকে আবার আরেকটা পয়েন্টে যাবে, এভাবে করে করে তারা তাদের বেসলাইনটাকে মেজার করবে। ওকে, সো নর্মাল বেসলাইনটা যেটা হচ্ছে সেটা কি, যে আমরা যে লো ওয়াটার টাইট, এবং সেটা আর্টিকেল 5-এ কিন্তু বলা আছে। আর স্ট্রেট বেসলাইন যেটা, মানে একদম স্ট্রেট লাইন, সেই স্ট্রেট বেসলাইনটা তো হচ্ছে আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে যে অঞ্চলগুলো একটু ডিফারেন্ট টাইপের, যেখানে পাহাড় থেকে
সরাসরি সমুদ্র শুরু হয়ে গেছে। তো এই ধরনের অঞ্চলগুলোতে আমরা স্ট্রেট বেসলাইন কিংবা ছিন্ন বিচ্ছিন্ন বিভিন্ন দ্বীপপুঞ্জ আছে, সেই দ্বীপপুঞ্জগুলো অঞ্চলগুলোর জন্য আমরা স্ট্রেট বেসলাইনটা মেজার করব, যে দ্বীপের একদম শেষ মাথা থেকে আরেকটা দ্বীপের শেষ মাথার পর্যন্ত আমরা লম্বা একটা লাইন টানবো, সেই লাইনটাকে আমরা বলবো যে বেস লাইন। সো এভাবেই কিন্তু আমরা বেস লাইনটাকে মেজার করতে পারবো। ইন পিকচার 2 উই আর সিইং এ স্ট্রেট বেস লাইন। এই যে স্ট্রেট বেস লাইন কিন্তু এভাবে মেজার করা হচ্ছে, যে এই যে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট, আরেকটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট, এভাবে করে করে বেস লাইনটাকে মেজার করা হচ্ছে। আর এইখানে যে ডট ডট যেগুলো দেখছি, এই ডট ডট গুলো হচ্ছে কিন্তু তাদের সেই লো ওয়াটার টাইডের হিসাব করে করা। বাট লো ওয়াটার টাইডের হিসাব করে করলে তো হবে না, কারণ এখানে কিন্তু আমরা দেখছি কি একটা দেশের এই দ্বীপটাও কিন্তু এই মূল ভূখণ্ডের একটা অংশ। যেহেতু এই দ্বীপটা মূল ভূখণ্ডের অংশ, সেহেতু এই দ্বীপের এক পয়েন্ট থেকে আরেক পয়েন্ট অনুযায়ী কিন্তু আমরা লাইন টেনে এই মেজারমেন্টটা করতে পারি। এটা হচ্ছে বিষয়। আবার এখানে দেখছি যে দ্বীপের এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে করলে অনেক ক্ষেত্রে সেটাকে পারমিট করা হয় না। এখন পারমিট করা হবে না কিছু কিছু ক্ষেত্রে, যখন দেখা যাচ্ছে যে অন্য কোনো দেশের অধিকার এখানে ব্যাহত হচ্ছে, তো সেই ক্ষেত্রে আবার এটা পারমিটেড না। সো বেসিক্যালি ইট ডিপেন্ডস অন দি কন্ট্রাকচুয়াল রিলেশনশিপ বিটুইন টু কান্ট্রিজ, যে নেইবারিং কান্ট্রিজের সাথে আপনাকে কন্ট্রাক্টে আসতে হবে। নেইবারিং কান্ট্রিজ যদি রাজি হয়ে যায়, সেক্ষেত্রে আপনি আপনার মতো করে বেসলাইনটা মেজার করতে পারবেন। আর যদি রাজি না থাকে, সেক্ষেত্রে আপনাকে প্রয়োজনে ট্রাইব্যুনালে যেতে হবে, ট্রাইব্যুনালের মাধ্যমে তার সমাধান নিয়ে আসতে হবে। সো আর্কিপেলাজিক বেসলাইন, আর্কিপেলাজিক যেই জোন আছে এই বিষয় সম্পর্কে আমরা আগেও জেনেছি। সো আর্টিকেল 47 gives guidance to the depiction of archipelagic baseline. By definition, an archipelagic state is a state constituted wholly by one or more archipelagos and may include other islands. So অনেকগুলো আইল্যান্ড নিয়ে যে অঞ্চলটা গঠিত সেগুলোই হচ্ছে আর্কিপেলাগো। সো এই আর্কিপেলাগোটা যেহেতু ডিফারেন্ট কাইন্ড অফ এরিয়া, তার জন্য বেসলাইনটাও ডিফারেন্ট হয়ে থাকে। সো এখানে আমরা দেখছি পিকচার নাম্বার 3 তে আর্কিপেলাজিক বেসলাইন, যে এইখানে অনেকগুলো ছিন্ন ভিন্ন দ্বীপ রয়েছে এবং তারা তাদের বেসলাইনটা কিভাবে মেজার করছে, এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে, এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে এভাবে স্ট্রেট লাইনের মাধ্যমে, স্ট্রেট লাইন টা ইউজ করার মাধ্যমে তারা এই বেসলাইনটাকে নির্ধারণ করছে। এবং বেসলাইনের ভিতরের অঞ্চলটাকে আমরা বলছি আর্কিপেলাজিক ওয়াটার্স। আর এখানে একদম ল্যান্ডের মূল ভূখণ্ডের ভিতরে যে পানির অংশটা আছে, এটাকে বলা হচ্ছে ইন্টারনাল ওয়াটার্স। সো এই আর্কিপেলাজিক বেসলাইনের ভিতরে সমগ্র পানি অঞ্চলটাকে কিন্তু আমরা ইন্টারনাল ওয়াটার বলতে পারবো না, সমগ্র পানি অঞ্চলটাকে বলবো আমরা আর্কিপেলাজিক ওয়াটার। আর ইন্টারনাল ওয়াটার হচ্ছে একদম মূল ভূখণ্ডের ভিতরে যে পানিটা ঢুকেছে, সেই পানিটাকে আমরা ইন্টারনাল ওয়াটার বলতে পারবো। So now let's go to contiguous zone. The contiguous zone is an area of sea contiguous to an extending seaward of the territorial sea. মানে সংলগ্ন অঞ্চল। কন্টিগুয়াস শব্দটার মানেই হচ্ছে সংলগ্ন। সো কন্টিগুয়াস জোন সম্পর্কে আমরা কম বেশি জানি, আগের লেকচারগুলোতে আমরা আলোচনা করেছি যে 24 নটিক্যাল মাইলস পর্যন্ত কিন্তু কন্টিগুয়াস জোনটা থাকে। মানে টেরিটোরিয়াল সি প্লাস 12 নটিক্যাল মাইল ইজ ইকুয়াল টু 24 নটিক্যাল মাইল, কারণ টেরিটোরিয়াল সি হচ্ছে নিজেই 12 নটিক্যাল মাইল। সো এই 12 মিলিয়ে সম্পূর্ণ 24 নটিক্যাল মাইলসটাকে আমরা কন্টিগুয়াস জোন বলছি। So unlike the territorial sea, there is no standard rule for resolving such conflict, and the states in question must negotiate their own compromise. The United States invoked a contiguous zone out of 24 nautical mile from the baseline on 29 September 1999. So আমেরিকা কিন্তু কি করেছে, 24 nautical mile পর্যন্ত তাদের কন্টিগুয়াস জোনকে ঘোষণা করেছে। যেমন আমরা দেখছি যে 24 nautical miles একদম বেসলাইন থেকে স্টার্ট হয়েছে, এই সম্পূর্ণ জোনটাকে আমরা বলছি ইটস দ্য কন্টিগুয়াস জোন। অ্যান্ড টেরিটোরিয়াল সি হচ্ছে কি এই 12 নটিক্যাল মাইল বেসলাইন থেকে, আর বেসলাইন থেকে 200 নটিক্যাল মাইলই হচ্ছে এক্সক্লুসিভ ইকোনমিক জোন, আর তার পরবর্তীটা হচ্ছে হাই সি, যা কিনা সবার জন্য উন্মুক্ত। ওকে, সো দিস ইজ বেসিকলি this lecture actually covers different zones and different areas, contiguous zones especially, and we have already talked about these zones, so I hope this does not come out as something new for you to understand. So এটা আপনাদের সাথে যেহেতু আগেও আলোচনা হয়েছে, আশা করা যায় আপনারা আগে থেকেই যেহেতু বুঝেছেন, তো এটা বেশ সহজ হবে আপনাদের জন্য এই লেকচারটা আন্ডারস্ট্যান্ড করা। সো ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ইউ ক্যান আস্ক নাও। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন, অর ইফ ইউ হ্যাভ এনি ফিউচার কোয়েশ্চেন ইউ ক্যান আস্ক ইন দ্য ডিসকাশন ফোরাম এনি টাইম অ্যান্ড হাউ মেনি টাইমস ইউড লাইক, মানে যতবার ইচ্ছা ততবারই আপনারা আমাদের ডিসকাশন ফোরামটাতে আস্ক করতে পারেন। অন্ততপক্ষে একবার পার্টিসিপেট করবেন এবং প্রয়োজনে একাধিকবার পার্টিসিপেট করবেন।
ওকে, সো আমাদের প্রথম অংশ, আমাদের লেকচারের প্রথম অংশটা শেষ হলো। এখন আমরা যাব আমাদের লেকচারের দ্বিতীয় অংশে, যেটা হচ্ছে এক্সক্লুসিভ ইকোনমিক জোন অ্যান্ড দ্য কন্টিনেন্টাল শেলফ। এক্সক্লুসিভ ইকোনমিক জোন এই বিষয়ে তো আমরা মোটামুটি কম বেশি জানি। সেটা হচ্ছে যে বেজলাইন থেকে 200 নটিক্যাল মাইল পর্যন্ত যে অঞ্চলটা, সেই অঞ্চলটাকে আমরা বলছি এক্সক্লুসিভ ইকোনমিক জোন। মানে একটা দেশের অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করার জন্য এবং সমুদ্র থেকে সম্পদ উত্তোলনের জন্য 200 নটিক্যাল মাইল পর্যন্ত আন্তর্জাতিকভাবে স্বীকৃত অঞ্চল রয়েছে। এই অঞ্চলটা থেকে সে প্রত্যেকটা দেশে তাদের নিজস্ব যে এক্সক্লুসিভ ইকোনমিক জোন আছে, সেখান থেকে তারা শুধুমাত্র তারাই ন্যাচারাল রিসোর্স আহরণ করতে পারবে কিংবা অন্য কাউকে অনুমতি প্রদান করতে পারবে। সো এই এক্সক্লুসিভ ইকোনমিক জোনের মূল লক্ষ্যটাই হচ্ছে প্রত্যেকটা দেশের জন্য একটা নির্দিষ্ট সামুদ্রিক অঞ্চল ঠিক করে দেওয়া, যে অঞ্চলটার থেকে তেল, গ্যাস, এ ধরনের প্রাকৃতিক যে সম্পদগুলো রয়েছে সেই সম্পদগুলো সেই দেশগুলো যেন খুব সহজেই উত্তোলন করতে পারে। সো যেই দেশের সাথেই সমুদ্রের অঞ্চল রয়েছে কম বেশি সেই দেশগুলোই এক্সক্লুসিভ ইকোনমিক জোন পেয়ে থাকে। এবং এক্সক্লুসিভ ইকোনমিক জোনটা কি হয়, সেটা 200 নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত হয় বেজলাইন থেকে। সো এক্সক্লুসিভ ইকোনমিক জোনের মধ্যে কিন্তু একটা দেশের আর্টিফিশিয়াল আইল্যান্ড তৈরি করার অধিকার আছে, বিভিন্ন স্ট্রাকচারাল ইনস্টলেশন, যেমন হচ্ছে কি যে অয়েল রিগ। অয়েল রিগ তো অনেক বড় একটা প্ল্যাটফর্ম হয়। আমরা যদি অয়েল রিগ নিয়ে সার্চ করি, সেখানে আমরা দেখতে পাবো যে বিশাল বিশাল প্ল্যাটফর্ম, যেগুলো সমুদ্রের একদম মাঝখানে করা হয়, মানে চারিদিকে সমুদ্র, এখানে অয়েল রিগ আছে একটা বিশাল প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটার একদম নিচে, যে এইখান থেকে একদম বরাবর একদম সমুদ্রের নিচ পর্যন্ত কিন্তু পাইপলাইন যায়। এই পাইপলাইনটা একদম সমুদ্রের তলদেশে অনেক গভীরে, কয়েক কিলোমিটার গভীরে স্থাপন করা হয়। সেখান থেকে তেল উত্তোলন করা হয় এবং তেল উত্তোলন করে এই তেলটা জাহাজে মাধ্যমে পরিবহন করা হয়, কিংবা পাইপলাইনের মাধ্যমে, সমুদ্রের নিচে দিয়েই পাইপ যায়, এই পাইপের মাধ্যমে ল্যান্ডে কিন্তু এই তেলটা নিয়ে যাওয়া হয়। তো এই যে আর্টিফিশিয়াল যে ইনস্টলেশন গুলো রয়েছে, এই ইনস্টলেশন গুলো কিন্তু প্রত্যেকটা দেশ তার নিজস্ব এক্সক্লুসিভ ইকোনমিক যে জোন রয়েছে সেই জোনে তারা এই ইনস্টলেশন গুলো করতে পারবে এবং অন্য কোনো কোম্পানিকে, অন্য কোনো দেশকে অনুমতি প্রদান করতে পারবে। আমরা এখানে দেখছি যে এগুলো আসলে কত বড় বড় স্ট্রাকচার হতে পারে, এগুলো বিশাল স্ট্রাকচার, এবং এগুলো থেকেও কিন্তু অনেক অনেক পরিমাণ তেল সম্পদ আহরণ করা হয়। ওকে, so within the EEZ, the coastal state is primarily responsible for the conservation of living resource. তো যেহেতু বাংলাদেশের যে এক্সক্লুসিভ ইকোনমিক জোন আছে, আমরা এখানে এই পিকচারে দেখছি যে টেরিটোরিয়াল সি, কন্টিগুয়াস জোন, তারপরেই হচ্ছে বিশাল একটা অঞ্চল, সেটা হচ্ছে এক্সক্লুসিভ ইকোনমিক জোন। তো এক্সক্লুসিভ ইকোনমিক জোন যেহেতু বাংলাদেশের, সেহেতু এই জায়গার পরিবেশ রক্ষা করার দায়িত্ব বাংলাদেশের। বাংলাদেশ এমন কোনো কাজ করতে পারবে না, এমন কোনো ইকোনমিক অ্যাক্টিভিটি এখানে পরিচালনা করতে পারবে না যেটা এখানকার পরিবেশের বিনষ্ট করে। সুতরাং তার অধিকার আছে এখান থেকে সম্পদ উত্তোলন করার, কিন্তু অবশ্যই সেই সম্পদ উত্তোলনটা হতে হবে কিভাবে, পরিবেশকে রক্ষা করে। A state's exclusive economic zone starts at the seaward edge of its territorial sea and extends outward to a distance of 200 nautical mile or 370 kilometers. So 200 নটিক্যাল মাইল আমাদের ল্যান্ডের হিসাব অনুযায়ী কিন্তু 370 কিলোমিটার পর্যন্ত আর কি। আমরা যে ল্যান্ডে যেভাবে কিলোমিটার হিসেবে মেজার করি, সেটার সাথে নটিক্যাল মাইলের এটাই হচ্ছে কোরিলেশন, যে 200 নটিক্যাল মাইল ইজ ইকুয়াল টু 370 কিলোমিটার। So the difference between the territorial sea and the exclusive economic zone is that the first confers full sovereignty over the waters, whereas the second is merely a sovereign right, which refers to the coastal states right below the surface of the sea. The surface water can be, as can be seen in the map, are international water. So টেরিটোরিয়াল সি এর সাথে এক্সক্লুসিভ ইকোনমিক জোনের কিন্তু একটা বড় পার্থক্য আছে, যেটা হচ্ছে যে টেরিটোরিয়াল সি এর মধ্যে কিন্তু বাংলাদেশ কি করতে পারে, তার নিজস্ব আইন কানুন অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু এক্সক্লুসিভ ইকোনমিক জোনে তার নিজস্ব আইন কানুন সেভাবে সে অ্যাপ্লাই করতে পারবে না। এটা তার ইন্টারনাল ওয়াটার, কিন্তু পরিবেশ রক্ষা করার জন্য যে রুলস রেগুলেশন গুলো রয়েছে, আন্তর্জাতিক যে আইনগুলো রয়েছে, সেগুলো কিন্তু তারা আবার এখানে অ্যাপ্লাই করবে। কারণ অন্য কোনো দেশের জাহাজ যদি বাংলাদেশের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের ভিতরে ঢুকে, জাহাজ থেকে যে পারমাণবিক বর্জ্য রয়েছে কিংবা আপনার আপনার পরিবেশ বিধ্বংসী কোনো ধরনের উপাদান যদি থাকে জাহাজের মধ্যে, সেটা যদি ডাম্প করে, তাহলে অবশ্যই বাংলাদেশ সেক্ষেত্রে অ্যাকশন গ্রহণ করবে, আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদেরকে গ্রেফতার ও বিচার করতে পারবে। কিন্তু নিজে পরিবেশ নষ্ট করে কোনো ধরনের কাজ করতে পারবে না, এটা প্রত্যেকটা দেশের জন্যই প্রযোজ্য। So now let's talk about continental shelf. A continental shelf is a portion of a continent that is submerged under an area of relatively shallow water known as a shelf sea. So continental shelf টা আসলে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? বিকজ পৃথিবীটা কিন্তু আমরা জানি যে there are
টেকটনিক প্লেটস, তাই না? আমাদের যেই ল্যান্ডমাসটা আছে সেগুলো কিন্তু টেকটনিক প্লেট দ্বারা টেকটনিক প্লেটস। আচ্ছা, টেকটনিক প্লেটস যদি আমরা সার্চ করি, এখানে আমরা দেখবো যে আসলে আমাদের যেই মহাদেশগুলো রয়েছে এগুলো কিন্তু দের আর ডিফারেন্ট জোনস। এগুলোর মধ্যে বেশিরভাগ জোনই কিন্তু আপনার পানির নিচে, মানে সমুদ্রের তলদেশে অবস্থিত। এখন এই টেকটনিক প্লেটটা আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ? বিকজ আমরা যে মহাদেশগুলো বর্তমানে দেখছি, আমাদের এশিয়ান মহাদেশ, আফ্রিকা, সাউথ আমেরিকা, নর্থ আমেরিকা, অ্যান্টার্কটিকা, এই যে মহাদেশগুলো রয়েছে এই মহাদেশগুলো কিন্তু একদম স্থির অবস্থানে নেই। এগুলো কিন্তু দে আর অ্যাকচুয়ালি মুভিং। এগুলো কিন্তু একটার সাথে আরেকটা ইন্টারাকশন হচ্ছে, এবং এগুলো কয়েক কয়েক হাজার কোটি বছর আগে কিন্তু একরকম ছিল না। তাদের পজিশন ছিল কিন্তু ভিন্ন রকম। এখানে আমরা কিন্তু একটা এস্টিমেট দেখতে পাচ্ছি যে কিরকম ছিল, কিংবা এরকম আর কি একটা বিষয়। তো সেই ক্ষেত্রে আমরা দেখছি যে আমাদের ল্যান্ডের কিন্তু পরিবর্তন হচ্ছে, এবং এই পরিবর্তনের ফলে যেটা হয় যে অনেক ধরনের ন্যাচারাল রিসোর্স যেটা মাটির নিচে ছিল সেটা অনেক সময় মাটির উপরের দিকে চলে আসে, আবার অনেক সময় দেখা যায় অনেক কিছু মাটির নিচের দিকে চলে যায়, কারণ এখানে কিন্তু পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনটা কিন্তু অনেক র্যাপিড না, এটা অনেক হাজার হাজার বছরে অল্প অল্প করে পরিবর্তন হয়, বাট তারপরেও পরিবর্তন হয়। তো যেহেতু এখানে পরিবর্তন হয় এবং যেহেতু দেখা যায় যে এই অঞ্চলগুলো বিভিন্ন রকম প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ, তো এই জন্য এই অঞ্চলগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই অঞ্চলের মধ্যে যদি কোনো পরিবর্তন আসে, ধরেন যদি কোনো প্রাকৃতিক বিপর্যয় হয় কিংবা কোনো ধরনের ভূমিকম্পের ফলে যদি কোনো একটা ল্যান্ডের এরিয়া চেঞ্জ হয়ে যায়, তখন দেখা যাবে যে আমাদের যে সি বাউন্ডারিটা আছে এই সি বাউন্ডারিটাও চেঞ্জ হয়ে যেতে পারে। সো দ্যাট ইজ ওয়াই উই নিড টু লার্ন অ্যাবাউট দিস জোনস। যেমন আমরা এখানে এই পিকচারটার মাধ্যমে খুব সুন্দরভাবে দেখছি যে ল্যান্ড বলতে আমরা যেটা বুঝি, তারপরে যে সমুদ্রের পানির অংশ, এটা কিন্তু একটা নির্দিষ্ট লেভেল না, লেভেলের পরবর্তীতে আরো লেভেল আছে, মানে সিঁড়ির মতো, অনেকটা সিঁড়ি ধাপে ধাপে নিচে নামতেই থাকবে, অনেক দূর পর্যন্ত নামে। সেটা অ্যাবিসাল প্লেন যেটাকে আমরা বলছি, সেটা কিন্তু আমাদের কয়েকশো, আপনার কয়েকশো তো না, মানে কয়েক হাজার মিটার পর্যন্ত গভীর। তো এই যে গভীর অঞ্চলটা আছে, এই গভীর অঞ্চলটা কিন্তু আপনার এখন পর্যন্ত মানুষের সায়েন্টিফিক রিসার্চের বাইরে আছে, কারণ ওই ওই অঞ্চলটা পর্যন্ত যদি মানুষকে যেতে হয় তাহলে তাদেরকে সেরকম সাবমেরিনে করে যেতে হবে যে সাবমেরিনের অনেক বেশি পরিমাণ পানির চাপ সহ্য করার ক্ষমতা রয়েছে। তো এই ধরনের সাবমেরিন কিন্তু এখন এখন আছে, বাট সেগুলো রিসার্চের জন্য এখনো খুব কম ব্যবহৃত হচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো সম্পর্কে জানা প্রয়োজন, যে সায়েন্টিফিক রিসার্চ করে পরবর্তীতে এমনও হতে পারে যে পাওয়া যেতে পারে যে এইসব অঞ্চলে অনেক সম্পদ রয়েছে। যখন পাওয়া যাবে তখন কিন্তু দেশগুলো চাবে যে এই সম্পদগুলো তাদের হস্তগত করার জন্য। তো হস্তগত করার জন্য তখন তাদের বাউন্ডারিটাকে এক্সটেন্ড করার প্রয়োজন হবে। তো সেক্ষেত্রে তারা কিভাবে এই এগুলোকে মেজার করবে? মেজার করার জন্য আমাদেরকে প্রত্যেকটাই যে এখানে কন্টিনেন্টাল স্লোপ, কন্টিনেন্টাল শেলফ কাকে বলে, স্লোপটা হচ্ছে কি একটা, এখানে একটা ঢালের মতো, একটা হিউজ একটা ঢাল। তারপরে সাবমেরিন ক্যানিয়ন আছে এখানে, সি মাউন্টস, মানে সি এর মধ্যে যেই মাউন্টেনাস অঞ্চলগুলো, and then continental rise and abyssal plain. So এই প্রত্যেকটা জোন এখন পর্যন্ত আমাদের জন্য ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট না, বাট যখন আমাদের নলেজ আরো গ্রো করবে তখন দেখা যাবে এই জোনগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। সো এটা হচ্ছে আমাদের এক্সক্লুসিভ ইকোনমিক জোন এন্ড কন্টিনেন্টাল শেলফের উপরে লেকচার। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্য লেকচার কন্টেন্ট, এন্ড ইফ ইউ ফেস এনি প্রবলেম ইউ ক্যান আস্ক ইন দ্য ডিসকাশন ফোরাম। এবং এখনো আপনারা চাইলে কোনো প্রশ্ন করতে পারেন যদি আমাদের লেকচারের উপরে কোনো প্রশ্ন থেকে থাকে। ওকে, আমি তাহলে ধরে নিচ্ছি আপনাদের কোনো প্রশ্ন নেই। আচ্ছা, যাই হোক, তো আশা করি আমার লেকচার আপনারা ঠিকভাবে বুঝতে পারছেন, এবং আপনাদের পড়াশোনায় আমার লেকচারগুলো কাজে দিচ্ছে। তো আমাদের ক্লাসের উপস্থিতির হার আগের তুলনায় অনেক কম, তো বিষয়টা উদ্বেগজনক। আশা করা যায় পরবর্তী ক্লাসগুলোতে আরো যারা আছেন তারা সবাই যোগদান করবেন, কারণ এখানে ক্লাসে যোগদান করাটা খুব জরুরি। অনলাইন ক্লাসটা আমাদের সপ্তাহে যেহেতু একটা করে হচ্ছে, তো সেক্ষেত্রে একটা দিন 1 ঘন্টা সময় হাতে নিয়ে ক্লাসে বসাটা আপনাদের সবার জন্যই প্রয়োজন। তো আমি আপনাদের সবাইকে রেকমেন্ড করব এবং আপনাদের সবাইকে আর্জ করব যেন আপনারা নির্দিষ্ট সময়ে অনলাইন ক্লাসে উপস্থিত থাকেন এবং আমাদের আলোচনাগুলোতে অংশগ্রহণ করেন। ঠিক আছে, তো আজকে আমাদের লেকচার এই পর্যন্তই।
ওকে, ঠিক আছে। So thank you all for participating in today's class and I hope to see you all in the next class next week. পরবর্তী সপ্তাহে আপনাদের সবাইকে দেখব আশা করা যাচ্ছে এবং আমরা পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব এবং আপনারা অবশ্যই সময়ের মধ্যে আপনাদের যে কেস স্টাডিটা আছে কেস স্টাডি অ্যাক্টিভিটিটা অবশ্যই কমপ্লিট করে ফেলবেন বিকজ উই ডু নট হ্যাভ আ লট অফ টাইম টু কমপ্লিট দিস টাস্ক অ্যান্ড ইট ক্যারিজ 20 মার্কস 20 মার্ক কিন্তু ক্যারি করছে সো ইটস অ্যান ইম্পর্টেন্ট টাস্ক সো এই টাস্কটা অবশ্যই ভালো মতো কমপ্লিট করবেন এবং কমপ্লিট করার আগে অবশ্যই আমার যে অডিও ইনস্ট্রাকশনটা আছে এটা শুনবেন এবং পাশাপাশি এখানে যে ইনস্ট্রাকশনটা লেখা আছে এই ইনস্ট্রাকশনটা ভালোভাবে পড়ে বুঝে তারপরেই আপনারা আপনাদের টাস্কটা শুরু করবেন ওকে সো থ্যাংক ইউ ওয়ালাইকুম সালাম সুজন মাহমুদ আপনার কি কোনো বক্তব্য ছিল স্যার আমি একটু কথা বলতাম সেটা হচ্ছে জি বলেন আমাদের যে কেস হিস্টরিটা আছে স্যার এটা নিয়ে কি একটু আলোচনা করবেন এটা নিয়ে একটু কেস স্টাডিতে আমি যে টপিকটা দিয়েছি সেটার জন্য আপনাদের যেই ম্যাটেরিয়াল প্রয়োজন কেস স্টাডিটা কমপ্লিট করার জন্য সেই ম্যাটেরিয়াল আমি আপনাদেরকে সরবরাহ করেছি সেখানে দেওয়া আছে সেখান থেকে আপনারা খুব ভালোভাবে এই টপিকটা পড়ে তারপরে সেখান থেকে বুঝতে পারবেন যদি কোনো অংশ বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল পয়েন্ট নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনি প্রয়োজনে আমাকে ইমেল সেন্ড করবেন ঠিক আছে তাহলে আমি সেই ইন্ডিভিজুয়াল পয়েন্ট আপনাকে বুঝিয়ে দেবো সো সম্পূর্ণ বিস্তারিত ডিসকাশন করতে গেলে ইট উইল টেক অ্যানাদার ক্লাস আরেকটা ক্লাস লেগে যেতে পারে যদি স্যার একটু জাস্ট সামারিটা একটু করতেন তাহলে আমাদের জন্য একটু ইজি হইতো স্যার আমার মনে হয় আপনার রিকমেন্ডেশনের জন্য ধন্যবাদ কিন্তু সামারি যেটা আছে ইউ উইল ফাইন্ড লট অফ সামারিজ অন দি ইন্টারনেট ঠিক আছে তো ইন্টারনেটে অনেক সুন্দর সুন্দর সামারি অনেক সংক্ষেপে পাবেন এন্ড দ্য কেস উই হ্যাভ অলরেডি ডিসকাসড অন দ্য কেস অ্যাকচুয়ালি আমরা আমাদের প্রায়র একটা লেকচারে এই কেসটা নিয়েও কিছুটা আলোচনা করেছি সামারিলি সো আমাদের প্রায়র লেকচারগুলোর যে ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো দেখলেও আপনার সুবিধা হবে তবে আমি আপনাদেরকে বলবো রিকমেন্ড করব যে আপনি যখন ইন্টারনেটে এই কেসটা নিয়ে সার্চ করবেন সেখানেই কিন্তু অনেক সুন্দর সুন্দর সামারি পাওয়া যাবে সো ইট উইল বি হেল্পফুল ফর ইউ আশা করা যায় খুব ভালোভাবে আপনারা এই কাজটা কমপ্লিট করতে পারবেন এবং যদি কেস ম্যাটেরিয়াল এবং জাজমেন্ট পড়ে যদি কোনো অংশ বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে ব্যাখ্যা করে দেবো বিষয়টা